আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আসছি। সেটা হচ্ছে পিজিসিবির 2019 সালের উপসহকারী প্রকৌশলী। আচ্ছা, আমাদের প্রথমে যেটা আসছিল কোয়েশ্চেনটা সেটা হচ্ছিল র্যাঙ্কিং সাইকেলের প্রবাহ চিত্র ও টিএস ডায়াগ্রাম কি অঙ্কন করার জন্য। আচ্ছা, এটা প্রবাহ চিত্রটা পারেন আপনারা, আমি অঙ্কন করছি। একটা পাম্প থাকবে, পাম্পের পরে বয়লার, বয়লারের উপর থাকবে আমাদের টারবাইন। পরে আমাদের একটা থাকবে কন্ডেন্সার। কন্ডেন্সার থেকে যাবে পাম্পে। আচ্ছা, আমরা একটু লিখে নিই। এটা হচ্ছে যে পাম্প, এটা হচ্ছে বয়লার, এটা হচ্ছে টারবাইন, আর এটা হচ্ছে কন্ডেন্সার। ঠিক আছে, প্রথমে হচ্ছে পাম্প। পাম্প কী করে আপনারা জানেন যে ফ্লুইড এনার্জিকে এক স্থান থেকে অন্য স্থানে কি প্রবাহিত করে। পাম্প থেকে পানিটা যাবে আমাদের কি বয়লারে। বয়লারের কিন্তু স্টিম জেনারেটরও বলা হয়। আচ্ছা, আপনারা জানেন এগুলা। বয়লার, তারপর হচ্ছে টারবাইন, টারবাইনের পরে সেটা কি কন্ডেন্সারে যাবে। কন্ডেন্সারে তাপটা ছেড়ে দেবে, তখন বাষ্পটা আবার কি পানিতে রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, এটা যদি টিএস ডায়াগ্রামটা অঙ্কন করার চেষ্টা করি। আমাদের পিবি ডায়াগ্রাম শেষ, প্রবাহ চিত্রটা শেষ, এখন বলছে আঁকার জন্য টিএস ডায়াগ্রামটা। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে যে 2, এই জায়গায় এটা হচ্ছে 3, এটা হচ্ছে কি 4। ঠিক আছে, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। টিএস, আচ্ছা, তাহলে র্যাঙ্কিং সাইকেলের প্রবাহ চিত্র হচ্ছে এটা, ও টিএস ডায়াগ্রাম হচ্ছে কি এটা। আচ্ছা, আপনারা একটু শিখে নেবেন ভালো করে। আচ্ছা, 2-এর কোয়েশনটায় আমরা চলে যাই। 2-এ আসছিল যে একটা প্রেশার ভেসেলের, ঠিক আছে, 0.5 মিটার ব্যাস। আচ্ছা, একটা প্রেশার ভেসেল আছে, এটার ব্যাসটা হচ্ছে কি 5 মিটার, এবং ট্যানজেনশিয়াল স্ট্রেসটা দেওয়া আছে, ঠিক আছে, 200 মেগা প্যাসকেল, এবং লঙ্গিচুডিয়াল ডিনাল স্ট্রেসটা হচ্ছে যে 80 মেগা প্যাসকেল হইলে সর্বনিম্ন কত পুরুত্বের, ঠিক আছে, প্রেশার ভেসেল ব্যবহার করতে হবে, এবং চাপটা, ঠিক আছে, যে ভিতরে যে ফ্লুইডটা থাকতেছে এটা চাপ হইলে এত। এটাই ধরি, এটা একটা মনে করেন যে প্রেশার ভেসেল। এখন এটার ব্যাসটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত, ডি এর মানটা দেওয়া আছে 0.5 মিটার। আমরা মানগুলো একটু লিখে নিই, যে গিভেন ডাটা তাহলে আমাদের ম্যাথটা করতে কি খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, ট্যানজেনশিয়াল স্ট্রেস, ঠিক আছে, এসটি, এটার মানটা দেওয়া আছে কত আমাদের 200 মেগা প্যাসকেল।
কিন্তু আমরা তো মেগা রাখবো না, সেটা প্যাসকেল রাখবো। তাহলে কি 200, আর মেগা মানে কি 10⁶ প্যাসকেল। তারপর লঙ্গিচুডিনাল স্ট্রেসটা হচ্ছে হলো যে 80 মেগাপ্যাসকেল। এল এটা হচ্ছে 80 মেগাপ্যাসকেল। তা আমরা তো মেগাপ্যাসকেলে রাখবো না, সেটা প্যাসকেলে। 80 × 10⁶ প্যাসকেল। তারপরে আমাদের পুরুত্ব কত হবে, সর্বনিম্ন পুরুত্ব আমাদের নির্ণয় করার জন্য বলছে। ঠিক আছে, সর্বনিম্ন পুরুত্ব কত হবে। আর আমাদের যে চাপটা ধরা হয়েছে, ভিতরে যে চাপটা আছে, সেই চাপটা হচ্ছে হলো কত, 5 মেগাপ্যাসকেল। আমরা তো মেগাপ্যাসকেল রাখবো না, 5 × 10⁶ প্যাসকেল। আচ্ছা, এখন আমরা জাস্ট ওই জায়গায় কি দুইটা সূত্র বসায় দিব, তাহলে আমাদের কি ম্যাথটা খুব ইজিলিতে আমরা কি নির্ণয় করতে পারবো। তো দেখেন, ট্যানজেনশনাল স্ট্রেসের আমরা সূত্রটা কি জানি, যে লিখে নিতে পারেন এই জায়গায়, ট্যানজেনশিয়াল ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, SL = PD/2T। ঠিক আছে, আর এই দিক দিয়ে লিখে নেবেন হচ্ছে লঙ্গিচুডিনাল এর ক্ষেত্রে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে SL = PD/40। এই জায়গায় আমরা কি দুইটা মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে খুব সহজে আমাদের কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন ট্যানজেনশিয়াল স্টিয়ার স্ট্রেস কত আছে, এটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল স্টিয়ার স্ট্রেস। আমরা বসাবো যে 200 × 10⁶ P। চাপটা কত আছে আমাদের, চাপটা কিন্তু দেওয়া আছে 5 মেগাপ্যাসকেল, তে 5 × 10⁶। আর ডি হচ্ছে হলো প্রেসার ভেসেলের ব্যাসটা কতটুকু, এটার ব্যাসটা কতটুকু আছে 0.5। ঠিক আছে, /2T। তো এই জায়গায় যদি আমরা সলভ ফাংশন করি, তাহলে টি এর মানটা আমাদের আসবে হচ্ছে হলো যে 6.25 × 10⁻³ মিটার। এটা যদি আমরা মিলিমিটারে রূপান্তর করি, তাহলে আমাদের আসবে 6.25। ঠিক আছে, মিলিমিটার। আচ্ছা, এটা আমরা একটা নির্ণয় করলাম। আর লঙ্গিচুডিনাল এর ক্ষেত্রে যদি আমরা বসাই 80 × 10⁶, পি এর মান হচ্ছে হলো যে 5 × 10⁶, ইন্টু ব্যাসটা কত আমাদের, ব্যাসটা হচ্ছে হলো কি 0.5/40, 4 × T। তো এটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের এই জায়গায় পুরুত্বটা আসতেছে হচ্ছে 7.8125 × 10⁻³ মিটার। তো এটা যদি আমরা মিলিমিটার এককে প্রকাশ করি, তাহলে কি 7.81, ঠিক আছে, 25 মিলিমিটার। এখন আমাদের বলছে যে সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন কত পুরুত্বের মানে ভেসেলটা ব্যবহার করতে হবে। তাই আমরা সবসময় পুরুত্বটার ক্ষেত্রে আমরা পুরুত্ব নির্ণয় করছি না দুইটারই, তাই আমরা সবসময় হচ্ছে হলো কি বড়টা উত্তর দেব। ঠিক আছে, তাই সর্বনিম্ন পুরুত্ব হবে এইটা। দেখো, কোনো একটা জিনিসের বিভিন্ন চাপ আছে, ঠিক আছে, বিভিন্ন চাপ তোমার থাকবেই। তো তোমার কাছে সেফ কোনটা, কম পুরুত্ব সেভ না বেশি পুরুত্ব সেভ? অবশ্যই বেশি পুরুত্বটা কি সেভ হবে। তাই ওইটার ক্ষেত্রেও এই জায়গায় বলো যে সর্বনিম্ন পুরুত্ব কত হবে। ঠিক আছে, সর্বনিম্নটা হলে যে তোমার এই জায়গায় উত্তর তো তোমাদের ক্ষেত্রে মনে হচ্ছিলো এটা, যে আসলেই না এটা। ঠিক আছে, তো পুরুত্বের ক্ষেত্রে সবসময় হচ্ছে হলো কি এই জায়গায় কি বড়টা বিবেচনা করবা। তো তুমি লিখতে পারো, সুতরাং সর্বনিম্ন পুরুত্ব
সর্বনিম্ন পুরুত্ব সমান সমান হচ্ছে হলো কত 7.8125 মিলিমিটার। ঠিক আছে, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, আমরা পরে একটা ম্যাথে যাই। দেখো এই জায়গায় কি বলছে যে একটা শেয়ার পাঞ্চ এর সর্বোচ্চ হচ্ছে হলো 800, ঠিক আছে, মানে 8500 কেজি সেন্টিমিটার স্কোয়ার চাপে কাজ করতে পারে। তারপরে ওই পাঞ্চ দিয়ে 5 মিলিমিটার পুরুত্বের ইস্পাতের প্লেটটাকে ছিদ্র করতে কত বেশের পাঞ্চ লাগবে। ঠিক আছে, কত বেশের পাঞ্চ লাগবে। ইস্পাতের সর্বোচ্চ শেয়ার স্ট্রেসটা দেওয়া আছে হচ্ছে হলো কি 3000 কেজি সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা দেখো, আগে চিত্রটা একটু অঙ্কন করি, দিয়ে চিত্রটা বুঝো তাহলে খুব সহজ হয়ে যায়। যে এটা মনে করো একটা ইস্পাতের, ঠিক আছে, প্লেট। এটা একটা হলো ইস্পাতের প্লেট। এটার পুরুত্ব কত ইস্পাতের প্লেটের দেখো, যে পুরুত্বটা দেওয়া আছে, পুরুত্ব কত দেওয়া আছে 5 মিলিমিটার। 5 মিলিমিটার। তারপরে একটা মনে করো দেওয়া পাঞ্চ আছে, এটা মনে করো একটা কি পাঞ্চ, ঠিক আছে, ওইটা দিয়ে ছিদ্র করবো আমরা। ঠিক আছে, বলছে যে কত ব্যাসের, মানে ছিদ্র করতে কত ব্যাসের পাঞ্চটা লাগবে, এই যে পাঞ্চটার ব্যাসটা কত হবে, ঠিক আছে, ওইটা তোমার নির্ণয় করার জন্য বলছে। ঠিক আছে, এই বরাবর তো ছিদ্রটা হবে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় দেখো আমাদের বলটা কিন্তু সমান। ঠিক আছে, প্রথমে বলছে যে একটা শেয়ার পাঞ্চের সর্বোচ্চ, ঠিক আছে, চাপটা দেওয়া আছে, এটার চাপটা দেওয়া আছে, চাপটা আমি চাপ দিব। ঠিক আছে, চাপটা দেওয়া আছে হচ্ছে হলো যে, আচ্ছা তুমি এই ডাটাগুলো একটু লিখতে পারো। ওই যে চিত্রটা যদি খেয়াল করো, এখন যদি তুমি ছিদ্র করতে চাও, ঠিক আছে, যে পাঞ্চটা দিয়ে যদি ছিদ্র করতে চাও, হ্যাঁ, কতটুকু পাঞ্চের ব্যাস হবে সেটা কি তোমার নির্ণয় করার জন্য। তো এই ম্যাথের মধ্যে দেখো আমাদের বলের কথা উল্লেখ নেই, তো আমরা ধরে নিতে পারি যে পাঞ্চের যতটুকু বল, তারপরে হচ্ছে হলো কি প্লেটেরও ততটুকুই কি বল। তুমি এই জায়গায় লিখতে পারো সুতরাং যে পাঞ্চের বল, পাঞ্চের বল সমান সমান কি প্লেটের বল। দুটোটা কি সমান। আচ্ছা, তো তুমি কি এমনি আমরা সূত্রটা কি জানি, চাপ সমান সমান কি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আর শেয়ার স্ট্রেস সমান সমান আমরা কি জানি বল বাই পীড়ন। শেয়ার পীড়ন সমান সমান কি জানি আমরা, যে বল বাই কি ক্ষেত্রফল। ঠিক আছে, যদি আমরা এটা যদি এইভাবে লিখতে পারি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি যে বল সমান সমান কি লিখতে পারি, চাপ ইন্টু ক্ষেত্রফল। আর এই জায়গায় আমরা কি বল সমান সমান কি লিখতে পারি বলো, শেয়ার স্ট্রেস ইন্টু কি ক্ষেত্রফল। তো এই জায়গায় লিখবো প্রথমে হলো কি পাঞ্চ, হ্যাঁ, পাঞ্চে তো চাপ দেওয়া, তাহলে কি পি ইন্টু এ। আর এই জায়গায় লিখতে পারি আমরা কি প্লেটের বলটা লিখতে পারি কি শেয়ার স্ট্রেস ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা এই জায়গায় লিখতে পারো যে ইস্পাতের সর্বোচ্চ শেয়ার পীড়ন, তো এস সমান সমান কি 3000 কেজি সেন্টিমিটার স্কোয়ার। তা আমরা কি মিটার এককে করে নিব, যদি আমরা মিটার এককে করে নিই তাহলে আমাদের আসবে হচ্ছে হলো কত, যে আচ্ছা তোমরা চাইলে এইভাবে করতে পারো, সেন্টিমিটার এককে করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি সেন্টিমিটার একক করো তাহলে সেন্টিমিটার দিলেই হবে, আর যদি মিটার একক করো মিটার। আচ্ছা দেখো আমি মিটার এককে করে দিচ্ছি। আচ্ছা, কেজিতেই যদি রাখো, ঠিক আছে, 3000 কেজি। ঠিক আছে, তারপরে এটা যদি আমরা মিটার স্কোয়ারে এককে নিয়ে যাই,
তাহলে কী হবে আমাদের 10⁴ কী হবে গুণ হবে। এখন হয়ে গেছে কেজি বাই কি মিটার স্কোয়ার। আচ্ছা, এটা হলো কি ইস্পাতের সর্বোচ্চ কি শেয়ার পীড়ন। তারপরে পুরুত্ব টি এর মান দেওয়া আছে আমাদের কত 5 মিলিমিটার। তো 5 মিলিমিটার এটা যে আমরা মিটার এককে নিই তাহলে কি 5 × 10⁻³ আশা করি তোমরা ইউনিট বুঝো, ঠিক আছে। মানে 5 মিলিমিটারে 1000 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই জায়গায় যে পাঞ্চের কি একটা শেয়ার পাঞ্চের সর্বোচ্চ চাপটা, এটা কি এটা এগুলা লিখতে পারো যে প্লেটের ক্ষেত্রে, ঠিক আছে, যে প্লেটের ক্ষেত্রে। আর ওই জায়গায় তুমি আরেকটা লাইন দিয়ে লিখতে পারো, যে এই জায়গায় লিখতে পারো হচ্ছে হলো কি পাঞ্চের ক্ষেত্রে, পাঞ্চের ক্ষেত্রে কি চাপটা দেওয়া আছে, চাপ হচ্ছে হলো কি 8500 কেজি সেন্টিমিটার স্কোয়ার। তা আমরা তো মিটার স্কোয়ার এককে করব, তাহলে 8500 × 10⁴ এখন হয়ে গেছে কেজি বাই কি মিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে হলো যে আর কিছু দেওয়া আছে আমাদের পাঞ্চের, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, তাই আমাদের নির্ণয় করার জন্য বলছে যে পাঞ্চের ব্যাসটা কত হবে, ঠিক আছে, পাঞ্চের ব্যাস এই ডিটা নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, এখন আমরা যদি মান বসাই, পাঞ্চের ক্ষেত্রে চাপটা কত দেওয়া আছে 8500 × 10⁴ ক্ষেত্রফল, এটার কি ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি পাঞ্চের ক্ষেত্রে π/4 × কি ডি স্কোয়ার। আচ্ছা, এটা শেষ হইল। এখন হচ্ছে হলো কি প্লেটের, ঠিক আছে, প্লেটের ক্ষেত্রে শেয়ার স্ট্রেস কত আমাদের 3000, নিচেরটা লিখব 3000 × কি 10⁴, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেছে তাহলে কি কেজি মিটার স্কোয়ার। আর ক্ষেত্রফল ওই জায়গায় যে এটা গর্তটা করবো যে কতটুকের ভিতরে, সেটা কি সেটা হবে কতটুক পুরুত্বের মাধ্যমে সেটা কি গর্তটা করতেছে, তো এটার সূত্রটা হবে পাই, তারপরে কি ডি ইন্টু কত টি। টি এর মানটা হচ্ছে হলো যে ওই জায়গায় কি হবে টি এর মানটা পুরুত্বটা দেওয়া আছে না আমাদের, তো এই জন্য হবে এটা কি 5 × 10⁻³ ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডি এর মানটা আসবে হচ্ছে, দেখো আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, যে 8500 × 10⁴, তারপরে হচ্ছে হলো যে π/4 তারপর এটা এক্স ধরবো, সলভ ফাংশন করতেছে এই জন্য এক্স দিয়ে দেবো। তারপরে হচ্ছিল যে আলফা দিয়ে সলভে দিব, সমান সমান আসবে 3000 × 10⁴, তারপর পাই ডি সমান সমান আমরা এক্স ধরবো, আর টি এর মান কি 5 × 10⁻³ তো এটা যদি আমরা করি সলভ করি তাহলে আমাদের যে ফলটা আসবে সেটা হচ্ছে হলো কি 7.05, ঠিক আছে, 8 × 10⁻³ মিটার, ঠিক আছে। কিন্তু আমরা তো মিটার এককে চাইলে তুমি মিটার এককে রাখতে পারো যে এত বেশি, অথবা তুমি কি মিলিমিটার এককে দিয়ে দিতে পারো যে 7.058 মিলিমিটার, ঠিক আছে। তাহলে পাঁচটার ব্যাস কতটুক লাগবে, ঠিক আছে, মানে পাঁচটা কতটুক ব্যাসের লাগবে 7.054 মিলিমিটার। এই পাঁচটার যে ওই জায়গায় যে এই দিক দিয়ে যে কাটবে, ঠিক আছে, যে গর্ত যে ছিদ্র যে করবে সেটা কত ব্যাসের পাঁচটা, সেটা হচ্ছে হলো কত 7.054 মিলিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের ম্যাথটাই চলে যাই। এই জায়গায় দেখো কি দেওয়া আসছে যে একটা রেফ্রিজারেশন, ঠিক আছে, একটা রেফ্রিজারেশন
50°C ও 18°C তাপমাত্রার মধ্যে কি কাজ করে। রেফ্রিজারেশন ও হিট পাম্পের কফ কত হবে সেটা কি নির্ণয় করার জন্য। আচ্ছা, রেফ্রিজারেশন এবং কি হিট পাম্পের কফ কত হবে সেটা কি নির্ণয় করার জন্য। রেফ্রিজারেশন তো তোমরা চিনোই, হিট পাম্প তোমরা চিনো, ঠিক আছে। এটা একটা অনেক সহজ আসছিল। আচ্ছা, আমরা দেওয়া আছে মানগুলো দিয়ে আমরা করে ফেলি। দেওয়া আছে কি সর্বোচ্চ তাপমাত্রা কত, টিম্যাক্স সমান সমান হচ্ছে। আচ্ছা দেখো, আমরা আগে মানে সূত্রগুলো লিখে নিই। যে রেফ্রিজারেশনের ক্ষেত্রে রেফ্রিজারেশন, ঠিক আছে। রেফ্রিজারেশনের কফ নির্ণয়ের সূত্রটা কি, টি মিনিমাম আর নিচে হচ্ছিল কি টি ম্যাক্সিমাম মাইনাস হচ্ছিল কি টি মিনিমাম। আচ্ছা, তোমরা জানো। আর হিট পাম্পের ক্ষেত্রে কফ নির্ণয়ের সূত্রটা কি হিট পাম্প, ঠিক আছে। কফ নির্ণয়ের সূত্রটা হচ্ছিল কি টি ম্যাক্সিমাম আর নিচে হচ্ছিল কি টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় যদি আমরা মান বসাই আগে, তাহলে টি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা, এখন তাপমাত্রা দেওয়া আছে, কফ নির্ণয়ের সূত্র হলো এগুলা। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় আমাদের 50°C আছে। তো আমরা তো সবসময় সেটা কি কেলভিনে নিয়ে করবো। তাহলে যদি 273 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কি কেলভিনে চলে গেছে। তো 50-এর সাথে যদি 273 যদি তুমি কি যোগ করো তাহলে কত আসে আমাদের 330 কেলভিন। আর টি মিনিমামের মান কত 18°C আছে। এটা যদি আমরা কেলভিনে নিই 273 যদি যোগ দিই তাহলে কত হয় আমাদের যে 291 কেলভিন, ঠিক আছে। এখন জাস্ট খালি বসাই দেব তাহলে আমাদের কি খুব তাড়াতাড়ি নির্ণয় হয়ে যাবে। তো টি মিনিমাম কত আছে আমরা রেফ্রিজারেশনের ক্ষেত্রে নির্ণয় করতেছি। টি মিনিমামের মান কত 291 আর টি ম্যাক্সিমামের মান হচ্ছে হলো কত 323 মাইনাস হলো কি 291। তো এটা যদি আমরা সলভ করি, ঠিক আছে, তাহলে আমাদের কি আসে রেফ্রিজারেটরে কফ আসে হচ্ছে হলো কি 9.09, ঠিক আছে। 9.09 এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তোমরা আরেকটা সূত্র পড়ছো হিট পাম্পের ক্ষেত্রে, যে হিট পাম্পের সূত্র এরকম পড়ছো যে কফ আর, ঠিক আছে, যে কফ এটা এস হিট পাম্পের ক্ষেত্রে, যে হিট পাম্পের তুমি কফ নির্ণয় করতেছো যে কফ আর প্লাস কি 1 মানে রেফ্রিজারেশনের, ঠিক আছে, কফের থেকে প্লাস একই হচ্ছিল কি হিট পাম্পের কফ, ঠিক আছে। এই সূত্রটা বসাই দিয়ে তোমরা করে দিতে পারো। তো এই জায়গায় রেফ্রিজারেশনের আমাদের কফ কত আসছে 9.09 প্লাস কি 1 সমান সমান কত 10.09। এটাই আমাদের আনসার। এটাও যদি ঠিক আমরা সেমভাবে করি তাহলে আমাদের এই উত্তরটাই আসবে, যে তুমি যে কোনো একভাবে কি দিলেই হবে। আচ্ছা, টি ম্যাক্সিমাম হচ্ছে হলো 323 আর এই জায়গায় 323 মাইনাস 291। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে ওই জায়গায় আমার কফ আসবে কত 10.09। আশা করি বুঝতে পারছো, এটা সিম্পল ম্যাথ। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। 5 নম্বরে আসছিল যে একটা পাম্প 0.003 মিটার কিউব বাই সেকেন্ড হারে, ঠিক আছে, মানে 15 মিটার উচ্চতায় পানি তোলে, ঠিক আছে। তারপরে বলছে যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনা করতে কত শক্তি দরকার, মানে পাম্পটা পরিচালনা করতে কতটুকু শক্তি দরকার সেটা কি নির্ণয় করার জন্য বলছে। তো এই মনে করো একটা পাম্প, ঠিক আছে, এই মনে করো যে একটা পাম্প, এদিক দিয়ে মনে করো যে এটা হচ্ছে আমাদের, এই জায়গাতে কোনো পাইপের কথা উল্লেখ নেই, ঠিক আছে, যে উচ্চতা ডাইরেক্ট দেওয়া আছে যে এত উচ্চতাই। এটা হচ্ছে হলো নির্গমন পাইপ, আর এটা মনে করেন যে এটা মনে করো যে গ্রহণ পাইপ, ঠিক আছে। তো টোটাল উচ্চতাটা
টোটাল উচ্চতা আমাদের দেওয়া আছে, দেখো 15 মিটার টোটাল উচ্চতা, মানে এত উচ্চতায় পানি তুলতেছে, ঠিক আছে 15 মিটার। তারপরে হচ্ছে যে পানটা নির্গমন কতটুক, মানে কতটুক সেটা পানি করতেছে, কিউ এর মানটা দেওয়া আছে যে 0.003 মিটার কিউব বাই কি সেকেন্ড। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি দেওয়া আছে, যে দক্ষতাটা দেওয়া আছে, ইটার মানটা, যে দক্ষতা সমান সমান কি 80%। তো এটা দিয়ে আমরা 100 দিয়ে ভাগ দেওয়া করে লিখি 0.8%। এখন বলছে যে পাম্প পরিচালনা করতে কত শক্তি দরকার, মানে পি ইনপুটের মানটা কত হবে সেটা কি বাহির করার জন্য, পি ইনপুটের মানটা কতটুক হবে, যে ইনপুট শক্তি কতটুক সেটা কি তোমার নির্ণয় করার জন্য বলছে, যে কত শক্তি দরকার হবে পাম্পটা পরিচালনা করতে, তোমার কতটুক শক্তির দরকার হবে। তাই আচ্ছা দেখো আমরা পি আউটপুটের মানগুলো আমরা বাইর করে নিই। দেখো আমরা পি আউটপুটের একটা সূত্র জানি, যে পি আউট মানে পাওয়ার আউটপুট, সেটা হচ্ছে কি এস রো জি তারপরে কি কিউব, এস রো জি কিউব। আচ্ছা এই ছিল উচ্চতা, কতটুকু উচ্চতায় পানি এটা তুলতেছে 15 মিটার, আর রো হচ্ছিল কি 1000, ঠিক আছে, আর জি হচ্ছিল কি 9.81। তারপরে আমাদের কিউবটা কত, নির্গমন কত আছে 0.003, ঠিক আছে। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে আমাদের কত আসে দেখো, যে 15 ইন্টু 10 কিউব, 15 ইন্টু 10 কিউব মানে 1000 ইন্টু 9.81 ইন্টু 0.003। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের তোমার আউটপুট পাওয়ারটা আসতেছে হচ্ছিল কি 441 ঠিক আছে 45। এটা হচ্ছিল কি ওয়াট। দেখো এক একটাও যদি আমি বুঝাই, যে উচ্চতার একক কি আমাদের মিটার, ঠিক আছে, তারপরে রো এর একক হচ্ছিল কি কেজি বাই কি মিটার কিউব, আর জি এর একক হইল কি মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ইন্টু নির্গমের একক কি মিটার কিউব বাই সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এই যে মিটার কিউব, এই যে মিটার কিউব আমরা কি কেটে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার সমান সমান আমরা কি জানি, এই জায়গায় মিটারটাই রাখলাম, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার সমান সমান কি নিউটন, আর ওই জায়গায় নিচে আছে কত এস মানে সেকেন্ড। তো নিউটন মিটার সমান সমান হলো কি জুল, নিউটন মিটার সমান সমান জুল, আর জুল বাই সেকেন্ড সমান সমান কি ওয়াট। আশা করি এখন তোমরা বুঝো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার, যে এতটুক শক্তি আমরা পাচ্ছি প্রকৃতপক্ষে, ঠিক আছে। কিন্তু আমাদের ইনপুট পাওয়ারটা নির্ণয় করতে হবে, যে পাম্পটা আসলে পরিচালনা করতে কতটুক শক্তি দরকার। বলছে যে এই জায়গায় দেখো, এই জায়গায় পাম্প এবং মোটরের যদি 80% এইভাবে দেওয়া থাকে, তাহলে পাম্প এবং মোটরের কি ওভারঅল দক্ষতাই হচ্ছিল কি 80%। যে দুইটার দক্ষতা হলো কি, আমরা তো জানি প্রথমে একটা কি থাকে মোটরের সাথে কি পাম্পটা কি কাপলিং থাকে। তো এই জায়গায় দক্ষতা যদি দেওয়া থাকে আলাদা আলাদাতে আলাদা আলাদাভাবে করবো, আর ওই জায়গায় যদি একটির সাথে দেওয়া থাকে যে যেটাই পাম্পের দক্ষতা ওইটাই কি আমরা কি মোটরের দক্ষতা, দুইটা কি এক করে ওভারঅল দুইটা মিললে কি একই, এইটা নিয়ে হিসাব দেবো। আচ্ছা, এটা হলো কি আউটপুট। আচ্ছা, আমরা এটার সূত্রটা জানি না, যে কর্মদক্ষতার সূত্রটা কি জানি আমরা, যে আউটপুট বাই ইনপুট, তাই আউটপুট হচ্ছিল কি যে পাওয়ার আউট, আর ওই জায়গায় পাওয়ার ইন, যে কতটুকু আমি ইনপুট দিছিলাম আর সে কতটুকু আমাদের কি কাজ করছে, এটাই তো দক্ষতা। তো এই জায়গায় যদি আমরা মান বসাই, ঠিক আছে, যে কর্মদক্ষতার মান কত আমরা জানি 0.8 মানে 80%, আর পি আউটের মান আমরা কত বের করছি, যে 441.45, আর এই জায়গায় থাকবে আমাদের কি পি ইন মানে ইনপুট পাওয়ার। সুতরাং আমরা যদি এখন পি ইনপুট পাওয়ারটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ইনপুট পাওয়ারটা আসবে কত, যে 0.8, তারপরে হচ্ছে হলো কি উপরে হচ্ছে হলো কি
ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার হলো কি 441.45, আর নিচে হচ্ছিল কি পি ইনপুট। তাহলে আমাদের পাম্প পরিচালনা করতে 551.81 551.81 ওয়াট। ঠিক আছে, আমাদের পাম্পটা পরিচালনা করতে কত শক্তির দরকার হবে? 551.81 ওয়াটের কি প্রয়োজন হবে, সেটাই হলো কি অ্যান্সার। পাম্পটা তুমি যদি পরিচালনা করো, ঠিক আছে, এই শক্তিটা যদি তুমি পাম্পটা মোটরে দেও, তাহলে কি সেটা তো 80% কাজ করবে, ঠিক না? তাই 80% কাজ কত ওয়াটে কাজ করতেছে? সে আসলে 441 ওয়াট। আর কতটুকু লস করতেছে? 551 থেকে যদি 51.81 থেকে যদি 441.41, তাহলে কি এতটুকু শক্তি সে লস করতেছে। বুঝলো বিষয়টা? আচ্ছা, তাহলে আশা করি অঙ্কটা বুঝছো। আচ্ছা, আরেকটা পরের ম্যাথটা দেখি। দেখো 6 আমাদের কি আসছিল, যে একটি গ্লাস রুমের ক্ষেত্রফল, ঠিক আছে, গ্লাস রুমের ক্ষেত্রফলটা দেওয়া আছে, পুরুত্বটা দেওয়া আছে। আচ্ছা, আমরা যেগুলো দেওয়া আছে এগুলো আগে লিখে ফেলি যে কী কী দেওয়া আছে, তাহলে আমরা কি সূত্রটা আমাদের কি বাইর করতে খুব কি সহজ হয়ে হবে। আচ্ছা, দেওয়া আছে কি, যে প্রথমে আমাদের ক্ষেত্রফল, গ্লাস রুমের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার, আর ওই জায়গায় আছে কি পুরুত্ব। দেখো পুরুত্ব আমরা ডি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। আচ্ছা, অথবা তুমি টি দিয়েও প্রকাশ করতে পারো, অসুবিধা নেই। টি দিয়েও পুরুত্ব থিকনেস টি সমান কি 4 মিলিমিটার। তাই আমরা তো মিলিমিটার এককে রাখবো না, আমরা কি এককে রাখবো, যে আমরা মিটার, ঠিক আছে। তাহলে কি 4 × 10⁻³ মানে কি 1000 দিয়ে ভাগ দিলাম। তোমরা এগুলো বুঝো। রুমের ভিতরে এবং বাইরের তাপমাত্রা, তো T1 রুমের ভিতরে তুমি যেগুলাই লিখতে পারো, যে টি ম্যাক্সিমাম দিতে পারো, টি ম্যাক্স সমান তো সর্বোচ্চ তাপমাত্রা কত? 35 ডিগ্রি, 35। তাই আমরা তো বলছি তো যে ম্যাথ করার ক্ষেত্রে কোনো সময় এটা কি সেলসিয়াসে রাখবো না, সব কটা কি কেলভিনে নিয়ে যাবো। তো এর সাথে যদি 200 আমরা 73 যদি কি যোগ করে দিই, তাহলে আমাদের কি আসবে? 308 ডিগ্রি, 308 কেলভিন। আচ্ছা, টি মিনিমামের যদি আমি হিসাব করি, মিনিমাম হলো কি 25 প্লাস 273, তো এটা আমাদের কত আসবে? 298 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কন্ডাক্টিভিটি দেওয়া আছে, থার্মাল কন্ডাক্টিভিটি, কে এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। থার্মাল কন্ডাক্টিভিটির মান, কে এর মান দেওয়া আছে, কে সমান হচ্ছিল কি 0.8 ওয়াট বাই মিটার বাই কি কেলভিন। এখন রুম থেকে কি পরিমাণ তাপ বের হচ্ছে, এই যে কিউটা নির্ণয় করার জন্য বলছে, যে রুম থেকে কি পরিমাণ তাপ বাইর হচ্ছে সেটা কি নির্ণয় করো। আচ্ছা, আমরা দেখো এটা একটা সূত্র জানি, উইনো যে কিউ সমান কে এ, এই জায়গায় লিখতে পারো যে টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম, আর নিচে হচ্ছে হলো কি টিও দিতে পারো অথবা কি ডিও দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তো এই জায়গায় আমরা ডি দিয়েই করব, যে দেওয়ালে কতটুকু আসলে থিকনেস ছিল, যে গ্লাসের কতটুকু ছিল, ঠিক আছে। ঠিক আছে, এটা কতটুকু আসলে যে ছিল। আচ্ছা, এই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কে দেখো খালি কিউটা বের করার জন্য বলছে, এই মানগুলো দুই বসায় দাও, তাহলে ম্যাথটা হয়ে যাবে। থার্মাল কন্ডাক্টিভিটির মান হচ্ছে হলো কত? 0.8, আর ক্ষেত্রফল হচ্ছে হলো কত? 10। তারপরে টি ম্যাক্সিমাম হচ্ছে হলো কত? 308 মাইনাস টি মিনিমাম হচ্ছিল কি 298। তারপরে কি নিচে হচ্ছিল কি থিকনেস, যেটা কতটুকু, দেওয়ালটা কতটুকু পুরুত্ব আসছিল, সেটা আসছিল কতটুকু? ডি সমান হলো কি 4 × 10 মাইনাস কত 3। এখন যদি তুমি এও করো, মানে ক্যালকুলেটার যদি হিসাব করো, তাহলে তোমার আসবে হচ্ছে হলো 20,000 ওয়াট,
ঠিক আছে, 20,000 ওয়াট। এককটা কি বুঝাই দেওয়া লাগবে? দেখো যদি তোমাদেরকে এককটা বুঝাই দেওয়ার চেষ্টা করি, আচ্ছা দেখো কে এর মান, থার্মাল কন্ডাক্টিভিটি ইউনিট হচ্ছে কি যে ওয়াট বাই কি মিটার কেলভিন, আর ক্ষেত্রফল হচ্ছে কি মিটার স্কোয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে কি কেলভিন, আর নিচে হচ্ছে যে আমাদের কি, নিচে হচ্ছে যে আমাদের পুরুত্ব, পুরুত্ব কতটুকু, কত মিটার, পুরুত্বের এককটা কি মিটার এককে নিচে না, এই যে মিটার। তাই যে দেখো এই মিটার এই মিটার দুইটা মিটার নিচে আছে না, এটা দিয়ে গুণ করি থেকে মিটার স্কোয়ার, তো এই যে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এই যে এই কেলভিন এই কেলভিন কেটে দিতে পারি, তো আমাদের লাস্টে কি থাকে ওয়াট। ঠিক আছে, তো এটার উত্তর হতো তুমি দিতে পারো 20 কিলোওয়াট। এটাই আমাদের কি আনসার। তো কতটুকু তাপ বের হইব আমাদের রুম থেকে, আমাদের কতটুকু তাপ বের হবে সেটাই কি নির্ণয় করার জন্য কি 20 কিলোওয়াট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা পরেরটা দেখো, যে এই জায়গায় দেখো আমাদের দেওয়া আছে যে একটা গিয়ার ট্রেনের চালক ও চলিত হুইলের ধাপ সংখ্যা। একটা গিয়ার ট্রেনের চালক ও চলিত হুইলের দাঁত সংখ্যা দেওয়া আছে কত, একটা হচ্ছে 75 ও 50। এর মধ্যবর্তী দেখো এর একটি মধ্যবর্তী হুইল ব্যবহার করা হয়েছে, এই দুইটার মধ্যবর্তী একটা কি হুইল ব্যবহার করা হয়েছে। এই যে দেখো আমি চিত্রটা যদি অঙ্কন করি, আচ্ছা দেখো একটা গিয়ার ট্রেনের চালক ও চলিত হুইলের দাঁত সংখ্যা, চালক ও চলিত। আচ্ছা আমরা প্রথমে এটা আমরা কি ধরবো বলো, আচ্ছা এটা আমরা প্রথমে ধরি কি, প্রথমে চালক ও চলিত। তো প্রথমটা আমরা চালক ধরি, চালকের দাঁত সংখ্যা, এটা আমরা এ গিয়ার ধরি, এটা হলো বি, অথবা এটা বি ধরতে পারো, এটা হচ্ছিল কি সি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছিল যে একটা গিয়ার ট্রেনের চালক ও চলিত হুইলের দাঁত, তো এই জায়গায় আমাদের কি দাঁত সংখ্যা দেওয়া আছে, এই জায়গায় আমাদের দাঁত সংখ্যা দেওয়া আছে। তো এই জায়গায় তুমি লিখতে পারো যে টি এ, এটার দাঁত সংখ্যা হচ্ছে হলো কত 75। তারপরে দেওয়া আছে চলিত, যে চলিত তো দোষ ছিল এটা, আর মধ্যবর্তী একটা হুইল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটা দিয়ে চালকের চলিত হবে এটা। ঠিক আছে, তো এটার দাঁত সংখ্যা কত, আর ছোটো আকার দরকার ছিল, এটা হচ্ছিল কি সি সমান সমান 50। ঠিক আছে, দেখো তারপরে বলছে এর মধ্যবর্তী একটা হুইল ব্যবহার করা হয়েছে, এই যে মধ্যবর্তী একটা কি হুইল ব্যবহার করা হয়েছে যার দাঁত সংখ্যা। ঠিক আছে, ওইটারও তোমার উল্লেখ করে দিছে যে যার দাঁত সংখ্যা, এটা টিবি লিখতে পারো, তার দাঁত সংখ্যা হচ্ছিল কি 25। যদি চালক হুইলের ঘূর্ণন, এটা হচ্ছিল কি চালক ধরলাম, চালক, আচ্ছা আমি লিখে দিয়ে এগুলো কি চালিত, আর এটা হচ্ছে হুইল, এটা হচ্ছিল কি হুইল। আচ্ছা যদি চালক হুইলের ঘূর্ণন এন এর ঘূর্ণন কত মিনিটে বলছে হচ্ছিল কি 500 আরপিএম। আরপিএম মানে কি রেভলিউশন পার মিনিট, মানে মিনিটে সে কি 500 বার ঘুরে। এটা কি ঘড়ির কাঠামুখী, তো ঘড়ির কাঠা আমরা কিভাবে ঘুরে, এই যে এই দিকমুখী ঘড়ির কাঠামুখী, এটা যদি এদিকে ঘুরে তাহলে আমাদের যে হুইলটা আছে সেটা কোন দিকে ঘুরবে, দেখো এটা এইদিকে ঘুরতেছে। ঠিক আছে, তো হুইলটা ঘুরবে কোন দিকে, এই যে এইদিকে ঘুরবে। ঠিক আছে, দেখো যে এটা যদি এইদিকে ঘুরে তাহলে এটা কি ঘুরবে হচ্ছিল কি ওই দিকে। আচ্ছা তবে চলিত হুইলের ঘূর্ণন গতি নির্ণয় করো, এই যে চলিত হুইলের প্রথমে বলছে যে ঘূর্ণন গতি, তবে চলিত হুইলের গতি ও দিক নির্ণয় করো, মানে সেটা কি মিনিটে কতটুকু ঘুরতেছে সেটা কি তোমার নির্ণয় করার জন্য বলছে।
আর সেটার ঘূর্ণন দিক নির্ণয় করো। তো দেখো চালক হুইল যদি ঘড়ির কাঁটা দিকে ঘুরে, তাহলে হুইলটা এটা কি করবে, ঘড়ির কাঁটার বিপরীতে। আবার তাহলে আমাদের চলিত হুইলটা কী দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে, ঠিক না? দেখো এটা যদি এইদিকে ঘুরে, তাহলে এটা দেখো ওইটা কি এই দিকে ঘুরবে না, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না? আচ্ছা, রোটেশন দেখো একটা আরেকটার বিপরীত। এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, বিটা হবে কি ঘড়ির কাঁটার বিপরীতে। তারপরে দেখো তারপর সি নাম্বারটা হবে কি ঘড়ির কাঁটার দিক। তাহলে দেখো আমরা কি লাস্টের উত্তর পেয়ে গেছি যে দিক নির্ণয় করো, মানে দিক সেটা কি কোন দিকে ঘুরতেছে, দিকটা হবে কি ঘড়ির কাঁটার মুখে, ঠিক আছে? তো দেখো আমরা একটা সূত্র জানি, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা কি তোমরা অবশ্যই জানো। আমরা জানি কি চালিতের গতি, মানে তুমি এভাবেই লিখতে পারো, সহজভাবে লিখতে পারো, চালক গিয়ারের গতি, চালক গতি, আর নিচে হবে কি চালিত গিয়ারের গতি, চালিত গিয়ারের গতি। এই বাংলা সূত্রটা একটু মস্ত করে লাগা। তাহলে দেখো এখন কিন্তু বিপরীতে হবে, এখন আমাদের কি বিপরীতে হবে। এই জায়গায় আমরা লিখছি, প্রথমে লিখছি হলো কি চালক গিয়ারের গতি। তো এই জায়গায় আমরা লিখবো হলো কি চালিত, মানে বিপরীত লিখবা, ঠিক আছে? চালিত তোমার দাঁত সংখ্যা লিখতে পারো, যে আমাদের দাঁত সংখ্যা নির্ণয় করার জন্য বলছে যে ঘূর্ণন গতি কত, অথবা ঘূর্ণন গতি বলছে আমাদের কি ঘূর্ণন গতিটা কতটুকু হবে সেটাকে নির্ণয় করার জন্য বলছে। তাই আমাদের গতি মানে কি, যে যে মিনিটে সে কতবার ঘুরতেছে। তো এই জায়গায় তুমি লিখতে পারো চালিত গিয়ারের গতি, যে কোনো এই জায়গায় লিখে লিখছি চালক গিয়ারের গতি, চালিত গিয়ারের গতি। এই জায়গায় লিখতে পারো কি চালিত গিয়ারের দাঁত। আচ্ছা, চালিত দাঁত, চালিত গিয়ারের দাঁত, এটা কি চালক গিয়ারের দাঁত। তাই এখন দেখো আমরা যদি বসাই, এটাকে কি চালক গিয়ারের গতি, এটা হলো চালক গিয়ার, সেটার গতি কি চালক গিয়ারের গতি কি এ ধরছিলাম, ঠিক আছে? আর নিচে হলো কি চালিত গিয়ারের গতি কি এনসি। এটা কি তুমি ঘূর্ণন ধরতে পারো। আর এই জায়গায় প্রথমে দেওয়া আছে কি চালিত গিয়ারের দাঁত আমরা কি ধরছি টি আর চালক গিয়ারের দাঁত হচ্ছিল কি চালক গিয়ারের দাঁত হলো কি টি এ। এখন যদি আমরা মান বসাই তাহলে খুব সহজে এসে যায়। এন এর মান কত 500, রেভলিউশন পার মিনিট হচ্ছিল কি 500, আর এনসি আমরা কি নির্ণয় করব। আর টিসি হচ্ছিল কি 50, আর আমাদের টিএ হচ্ছিল কি টিএ হচ্ছিল কি 75। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তো এনসি এর ঘূর্ণনটা কত আসবে দেখো, যে 500, আমি ক্যালকুলেটারে চাপ দিই, প্রথমে হচ্ছে 500, তারপরে হচ্ছে আলফা দিয়ে এক্স দিবা, যেটা নির্ণয় করবা। এই জায়গায় হচ্ছে হলো যে 50 আর নিচে হচ্ছে কি 75। তো এটা যদি তুমি সলভ করো তাহলে আসবে কত 750 আরপিএম, 750 আরপিএম, মানে মিনিটে সেটা কি কতটুক গতি 750, মানে মিনিটে সে 750 বার কি ঘুরতেছে চালিত গিয়ারটা। তারপরে ওই জায়গায় আমাদের বলে দিয়েছে যে গতির দিক নির্ণয় করো। তো গতির দিকটা আমরা সহজেই নির্ণয় করে দিতে পারছি, যে প্রথমটা যদি ঘড়ির কাঁটা হয়, তে মাঝখানে আমাদের তো বললেই দিছে যে
মাঝখানে আমাদের কি মধ্যখানে আমাদের একটা কি হুইল ব্যবহার করা হয়েছে, এটা হলো কি একটা হুইল। তো এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তো ওইটা হবে কি ঘড়ির কাঁটার বিপরীতে। তো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, তো চালিত গিয়ারটা হবে আমাদের কি ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তো এইটাই, তো তুমি ঘূর্ণন গতির দিকটা কি লিখবা, যে ঘড়ির কাঁটার দিকে হবে, ঠিক আছে। ওই জায়গায় লিখে দিবা কি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির দিকের মধ্যে লিখে দিবা কি ঘড়ির কাঁটামুখী, কাঁটামুখী, ঠিক আছে। এটাই তাহলে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো তোমরা। আজ পরেরটাই যাই। এই জায়গায় দেখো আমাদের একটা খুব সুন্দর ম্যাথ দিছে, যে ভূমির সাথে 50 ডিগ্রি কোণে 40 কেজি ওজনের একটা কি আছে বক্স আছে, নিচে নামার জন্য কত ঘর্ষণ বল অতিক্রম করার প্রয়োজন যদি ঘর্ষণ সহগের মানটা দেওয়া আছে। ঠিক আছে, মিউ দিয়ে ঘর্ষণ সহগের মান আমাদের দেওয়া আছে কত 0.3। আগে চিত্রটা অঙ্কন করি। দেখো চিত্রটা বলছে যে ভূমির সাথে 50 ডিগ্রি, এই যে মনে করো এটা হচ্ছিল যে ভূমি, এটা কোনটা হচ্ছিল কত 50 ডিগ্রি। তো এটার সাথে একটা কি আমাদের ভূমির সাথে 40 কেজি ওজনের একটা বক্স আছে। এই যে মনে করো এই বক্সটার ওজন হচ্ছিল কি 40 কেজি, 40 কেজি। এই বক্সটার ওজন হচ্ছিল কি 40 কেজি। আর নিচে নামার জন্য কত ঘর্ষণ বল ওভারকাম করতে হবে, আর নিচে নামার জন্য কত ঘর্ষণ বলটা সে কি অতিক্রম করার প্রয়োজন, সেটা আমাদের কি এই ঘর্ষণ বলটা নির্ণয় করার জন্য বলছে। ঠিক আছে, এই ঘর্ষণ বলটা নির্ণয় করার জন্য বলছে। তো দেখো আমরা প্রথমে এই চিত্রটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিই। ফ্রি বডি হলে আমরা খুব সহজেই সেটাকে নির্ণয় করে ফেলতে পারবো। দেখো এটা দিয়ে ফ্রি বডি অঙ্কন করি, তাহলে কি হবে, এই যে মনে করো যে ব্লকটা, ঠিক আছে, এটা একটা রিয়াকশন আছে না, প্রথমে হলো কি রিয়াকশন ফোর্স, আর এটার ওজনটা ঠিক কত নিচ দিকে ক্রিয়া করবে। তো ওজন কত আছে আমাদের 40 কেজি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা আমাদের কত 50 ডিগ্রি। আর ওই জায়গায় আমাদের ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বল, ঠিক আছে। আমাদের ফ্রি বডি কি কমপ্লিট। এখন দেখো আমরা প্রথমে আমরা উলম্বের বলসমূহে যোগফলটা বাইর করে নিই। আমরা এখান থেকে রিয়াকশন ফোর্সটা পাই যাই খুব সহজেই। ধরে নিই যে উলম্ব অক্ষের বলসমূহ Fy এর মানটা নির্ণয় করে নিই। তাহলে দেখো যে এটা নির্ণয় করি, প্রথমে আমাদের আছে রিয়াকশন প্লাস, আর নিচে হচ্ছে হলো কি 40 কেজি একটা বল আছে। তো 40 কস, এটা যেন উলম্ব অক্ষের সাথে, ঠিক আছে, কোনটা এই জন্য কি কস, এটা কত 50 সমান সমান কত 0। 3 থেকে আমরা আরটা নির্ণয় করে দিতে পারি যে আর, ঠিক আছে। আর সমান সমান আমাদের আসবে হচ্ছে হলো কত 25.71 কেজি, 25.71 কেজি। আচ্ছা, তাই তোমরা জানো যে ঘর্ষণ, আমরা যে ঘর্ষণ কোণের মানে ঘর্ষণ যে বলটা সেটা একটা সূত্র আছে যে মিউ বাই রিয়াকশন মানে আর। তো এখন জাস্ট আমরা খালি যে এটা বসাই দিই তাহলে আমাদের কি উত্তর চলে আসবে। তো এটা হচ্ছে হলো মিউ এর মানটা কত দেওয়া আছে, ঘর্ষণ সহগের মান কত দেওয়া আছে 0.3, আর আর হচ্ছে হলো কত রিয়াকশন ফোর্সটা কত আছে 25.71। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে হলো কত 7.71 কেজি, ঠিক আছে। মানে তোমার কিন্তু বলছে কিন্তু যে ঘর্ষণ বল মানে কত ঘর্ষণ বল অতিক্রম করতে হবে, মানে ব্লকটা নিচের দিকে নামিয়ে গেলে মানে নামতে শুরু করলে সেটা কত ঘর্ষণ বল ওভারকাম করতে হবে এত, ঠিক আছে। মানে এই বলটা যদি এতটুকু বল যদি সে ওভারকাম করতে পারে তাহলেই কি সম্ভব নিচে নামা। তো তুমি কি লিখবা যে 7.71 কেজি ঘর্ষণ বল অতিক্রম করা প্রয়োজন, মানে এত কেজি সে যদি অতিক্রম করতে পারে তাহলে ব্লকটা কি নিচের দিকে নেমে যাবে। তো তুমি উত্তরের মধ্যে এইভাবে লিখতে পারো যে 7.71 কেজি, ঠিক আছে, ঘর্ষণ বল অতিক্রম করা প্রয়োজন, ঘর্ষণ
বল অতিক্রম করা প্রয়োজন। আশা করি বুঝতে পারছো। এই ঘর্ষণ বল নির্ণয় করার জন্য এই ঘর্ষণ বল আগের সূত্রগুলো লিখে নিবা, তাহলে দেখবে খুব সহজে। প্রথমে কি রিয়াকশন বাইর করা লাগবে, ঠিক আছে? তো এই যে আর, তো এন থেকে দেখো রিয়াকশনটা বাইর করার জন্য আমরা কি মানে উলম্ব অক্ষরটা নিলে আমরা কি আটটা পেয়ে যেতেছি, মানে কি রিয়াকশন বলটা খুব সহজে পেয়ে যেতেছি। তারপরে কি দেখ ঘর্ষণ বলের সূত্রটা যদি আমরা বসাই দিই, তাহলে আমাদের কি উত্তরটা কি চলে আসে। আশা করি বুঝতে পারছো অনেকটা। আচ্ছা, পরেরটা দেখো যে একটা হাইড্রোলিক, ঠিক আছে, প্রেসের র্যামের বেসটা দেওয়া আছে এবং প্লাঞ্জারের বেসটা দেওয়া আছে। আর র্যামের উপর কত বল, র্যামের উপর প্রযুক্ত বলটা কত 2000 কেজি, তাই প্লাঞ্জারের বল কত, ঠিক আছে? এই সূত্র একদম সিম্পল, ঠিক আছে, তোমরা অবশ্যই পারবা। তাই দেখো এই জায়গায় তুমি প্রথমে হচ্ছে হলো যে এই সূত্র তোমরা জানো যে উইনো র্যামের বল। প্রথমে আমরা কি জানি যে W/A, দেখো এই সূত্র তোমরা জানো। আর এই জায়গায় কি বল বাই এ, সূত্রটা এই দিলাম। মানে ওই জায়গায় দেখো এই জায়গায় প্রথমটা বুঝে দিয়েছি যে র্যাম, ঠিক আছে? প্রথমটা হচ্ছিল কি র্যাম, আর পরেরটা হচ্ছিল কি প্লাঞ্জার। তো এই জায়গায় জাস্ট খালি বসাই দিবা মানগুলা। প্রথমে দেখো প্লাঞ্জারের উপর মানে র্যামে কতটুক বল করতেছে, কত কেজি বল বহন করতেছে, 2000 কেজি, ঠিক আছে? আর এটা ক্ষেত্রফল, কতটুক ক্ষেত্রফল, π/4 ইন্টু ডি স্কোয়ার, ঠিক আছে? এটা গোলাকার না। চিত্রটা যদি একটু তোমাদেরকে আগে দেখাই। আচ্ছা দাঁড়াও, অনেকদিন হয়েছে চিত্র অঙ্কন করি না। ওই আশা করি বুঝতে পারছিস। এটা হচ্ছিল কি র্যাম, আর এই দিক দিয়ে হচ্ছে এটা কি প্লাঞ্জার। তো সে কতটুকু দিচ্ছে আর সে কি কতটুকু কি উপরে তুলতেছে। তা আমাদের এই জায়গায় হচ্ছে কত 2000 কেজি, 2000 কেজি তুলতেছে। বল কত, আর এটার হচ্ছে হলো যে র্যামের ব্যাসটা আমাদের দেওয়া আছে কতটুকু, যে 40 সেন্টিমিটার। আর ওই জায়গায় প্লাঞ্জারের ব্যাসটা আমাদের কত দেওয়া আছে, ঠিক আছে? প্লাঞ্জারের ব্যাস মাত্র হচ্ছে হলো কি 5 মিলিমিটার, 5 সেন্টিমিটার। আর কতটুক বল দিচ্ছ তুমি এবং 2000 কেজির তুলতেছো তুমি, কতটুক বল প্রয়োগ করে সেটাই কি নির্ণয় করার জন্য। তো এই জায়গায় ক্ষেত্রফল বসায় দেও। আচ্ছা, দেওয়াটা যখন সেন্টিমিটার এককে আছে, সেন্টিমিটার একক দিয়ে বসায় দেবো, তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না। তো এই জায়গায় হচ্ছে হলো কি 40। এটা যখন গোলাকার সিলিন্ড্রিক্যাল আকৃতি, এর জন্য এটা কি πd²/4, এই সূত্রটা। তো এই জায়গায় বলটা তুমি নির্ণয় করবা। আর এ মানে প্লাঞ্জারটা যখন গোলাকার, এটার ব্যাসটা কত আছে 5 মিলিমিটার। এখন যদি তুমি ক্যালকুলেশন করো যে বলটা কত আসবে, যে এটা যদি ক্যালকুলেশন করো তোমার বলটা পাবা হচ্ছে হলো কত, যে প্লাঞ্জারে কত বল, তাহলে এটা পাবা হচ্ছে হলো কত, যে 31.25 কেজি। এটাই হলো আনসার। আচ্ছা দেখো পরের ম্যাথটায় চলে যাই, আমাদের লাস্টের ম্যাথ। বলছে দেখো একটা একক ক্রিয়াশীল রেসিপ্রোকেটিং পাম্পের বোর। তাই আমরা প্রথমে কি ডি পেয়ে গেছি, আমরা ডাটাগুলো আগে লিখে নিব। যে বোর হচ্ছে তো কত 15 সেন্টিমিটার, এবং স্টোক এলের মানটা দেওয়া আছে হচ্ছে হলো কত 30 সেন্টিমিটার। তা পাম্পটার আধার হইতে পানি উত্তোলন করছে। আচ্ছা বুঝলাম। যদি পাম্পের গতি, এই জায়গায় আমাদের গতিটা দেওয়া আছে এন এর মান, পাম্পের গতি হচ্ছে হলো কত 40 RPM, মানে কি রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, এখন বলছে যে প্রতি মিনিটে নির্গমন মানে 209.5 লিটার পানি কি নির্গমন করছে।
যে যেটা আমি বলছি যে কুইশনে যেটা দেওয়া থাকবে এটা সবসময় কি অ্যাকচুয়াল নির্গমন, মানে প্রকৃত নির্গমন আমাদের দেওয়া। তো এটা হচ্ছে হলো যে মিনিটে, তাই আমরা কি লিখতে পারি যে 209.5 লিটার বাই কি মিনিট, ঠিক আছে, নির্গমন করে। তাই আমাদের প্রথমে বলছে যে তাত্ত্বিক নির্গমন কত এবং শতকরা স্লিপ কত নির্ণয় করার জন্য। তাই দেখো আমরা এই এককগুলারে আমরা কি মিটার কিউব এককে নিয়ে যাব। তাই দেখো যে আমাদের অ্যাকচুয়াল নির্গমনরে যদি আমরা করি কনভার্ট করি মিটার কিউব বাই সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে কি করতে হবে 209, তোমরা পারো ইউনিট কনভার্সন, এটার আমরা প্রথমে কি ভাগ দিয়ে দেবো 1000 দিয়ে, তাহলে এটা আমাদের হয়ে গেছে কি মিটার কিউব ইন্টু মিনিটটারে আমরা কি করব সেকেন্ডে, 1 মিনিট সমান সমান কত 60 সেকেন্ড। এটা যদি করি তাহলে আমাদের আসে হলো কি মিটার কিউব বাই সেকেন্ড। আচ্ছা, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে হলো কত 3.492 ইন্টু 10-3, এটা কি মিটার কিউব বাই সেকেন্ড। আচ্ছা, তারপরে এখন আমরা বসাই যে আমরা তাত্ত্বিক নির্গমনের সূত্রটা আমরা জানি যে উইনো যে তাত্ত্বিক নির্গমন কিউটিএস, এটা যেমন বলছে একক ক্রিয়াশীল, ঠিক আছে, তাহলে এটা কি সিঙ্গেল অ্যাক্টিং পাম্প এল এন, আর নিচে হচ্ছে হলো কি 60। তা আমাদের পাম্পটা কতটুকু জায়গার ভিতরে করতেছে স্টক করতেছে, সেটা হচ্ছে হলো কি 30, ঠিক আছে 30 সেন্টিমিটার। তাই আমরা তো মিটার এককে নিব, তাহলে কি এটা আসে 0.30, আর এ হচ্ছে হলো কি ওইটার ক্ষেত্রফল। তো পাম্পটা যখন কি গোলাকাতে π/4, তারপরে হচ্ছে হলো যে আমাদের কি ডি হলো বোরের ব্যাসটা কত, এটা আমরা সব মিটার এককে কনভার্ট করে নেব, তাহলে কি 0.15 মিটার। এটা যদি আমরা মিটার এককে কনভার্ট করি তাহলে 0.30 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাসটা হচ্ছে হলো কত 0.15, এটার উপরে কি স্কোয়ার। তারপর এন আমাদের কত আছে 40, আর নিচে হচ্ছে হলো কি 60, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে সিঙ্গেল অ্যাক্টিং পাম্পের সূত্রটা হচ্ছিল এইটা এল এ এন বাই কত 60। আচ্ছা, এটা তোমাদের যদি এই সূত্র যদি বুঝতে অসুবিধা হয় আমাদের হাইড্রোলিক্স ক্লাস আছে ইউটিউবে যাই দেখবে, হাইড্রোলিক্সের যে ক্লাসগুলো অথবা ফ্লুইডের যে ক্লাসগুলো পাম্পের অধ্যায় অনেক সুন্দর করে বুঝাইছি যে এটা কী জন্য এল এ এন আসলো, ঠিক আছে, এই সূত্রটা সেটাও কি বুঝাই দিচ্ছি। এই জায়গায় এত ব্যাখ্যা করার সুযোগ নেই, এজন্য কি ডাইরেক্ট সূত্র লিখে ম্যাথ করতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখন যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা কি আসবে, উত্তর আসবে হচ্ছে হলো তাত্ত্বিক নির্গমন আসবে 3.53, তারপরে 4 × 10⁻³ মিটার কিউব বাই সেকেন্ড, ঠিক আছে। এটা আমাদের প্রথমে তাত্ত্বিক নির্গমন শেষ। এখন বলছে যে শতকরা স্লিপ কত হবে সেটা কি নির্ণয় করার জন্য। স্লিপ বিষয়টা কি, স্লিপ হচ্ছে হলো যে তাত্ত্বিক নির্গমন এবং কি প্রকৃত নির্গমনের যে পার্থক্যটা এটাকে কি বলে স্লিপ বলে। তো এই জায়গায় বলছে যে শতকরাই সেটা স্লিপটা কত সেটাকে নির্ণয় করার জন্য। তো এই জায়গায় শতকরা যখন এই যে স্লিপ রেস দ্বারা প্রকাশ করে শতকরা স্লিপ সমান তাত্ত্বিক নির্গমন কিউটিএস মাইনাস কি অ্যাকচুয়াল নির্গমন বাই কি তাত্ত্বিক নির্গমন কিউটিএস আর ইন্টু কত 100%, পার্সেন্টটা দিয়ে দেবা, ঠিক আছে। তো এখন যদি তুমি হিসাব করো যে তাত্ত্বিক নির্গমন কতটুকু আমরা পাইছি 3.534 × 10⁻³ আর আমাদের অ্যাকচুয়াল নির্গমন কত দেওয়া আছে 3.492 × 10⁻³ আর এই জায়গায় আবার কি তাত্ত্বিক নির্গমন, আর এই জায়গায় কি 100 দিবা লাস্ট, ঠিক আছে 100% দিবা। আর ওই জায়গায় তাত্ত্বিক নির্গমন হচ্ছে কিলো 3.534 × 10⁻³
ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 1.18%। এটা হলো আনসার আমাদের। তাহলে শতকরা স্লিপ বিষয়টা তো বুঝছো। আমি বলছি যে শতকরায় কতটুকু স্লিপ হবে সেটা কি নির্ণয় করো। আচ্ছা ছিল, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের এই কোয়েশ্চেন ব্যাংকটা। পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।